গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণের সমাসের শ্রেণীবিভাগের মধ্যে নিত্য সমাস, অলপ সমাস আর বাক্যাশ্রয়ী সমাসের বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আসি নিত্য সমাস নিয়ে। এই নিত্য সমাস কাকে বলে বা কোন সমাসগুলিকে এই নিত্য সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সেটা আমরা জানি। তো প্রথমে নিত্য সমাস কাকে বলে এগুলো জানার আগে এই নিত্য মানে কি বা কোন অর্থে এই সমাসে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, নিত্য মানে কি, অর্থাৎ নিত্য কথার আক্ষরিক অর্থ আমরা কি জানি, যে সর্বদা বা সবসময়, তাই তো। তো এখানে কিভাবে সমাসে ব্যবহৃত হচ্ছে সেটা দেখো। এই ক্ষেত্রে এই সমাসের সমসমান পদগুলি সর্বদাই সমাসবদ্ধ থাকে বা সবসময় সমাসবদ্ধ থাকে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা বিষয় হলো এই নিত্য সমাসের ক্ষেত্রে, যে এই সমাসের সমসমান পদ সবসময় সমাসবদ্ধই থাকে। হুম, এবং এই সমাসের ব্যাস বাক্য করা যায় না, যেহেতু সমাসবদ্ধ হিসাবেই থাকে পদগুলি, তাই এর ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য করা যায় না। আর যদিও বা ব্যাস বাক্য করা যায় বা করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কি হয়, অন্য পদের সাহায্য নিতে হয়। হুম, যেমন দেখো উদাহরণ, অন্য দেশ। দেখো শব্দটা দেখে কি মনে হচ্ছে যে এটা সমাসবদ্ধই পদ, তাই না? দেখো সমসমান পদগুলি যে রয়েছে, অন্য দেশ, এক্ষেত্রে আলাদাভাবে যে যুক্ত ব্যাস বাক্য এখানে কাজ করছে না। হুম? আমরা যেমন দেখেছি আগে অন্যান্য সমাসের ক্ষেত্রে যে পদ্মলোচন যার, হ্যাঁ, এরকম যার যুক্ত, উপযুক্ত, হুম, এরকম কিছু ব্যাস বাক্য যুক্ত থাকতো সমসমান পদের সঙ্গে, তাই না? কিন্তু এখানে দেখো কোনো ব্যাস বাক্য যুক্ত থাকছে না সমান পদগুলির সঙ্গে। তো দুটোই মনে হচ্ছে, দেখো এই পূর্বপদ আর পরপদ দুটোই মনে হচ্ছে মিলে একটা সমাসবদ্ধই পদ। হুম, এখানে ব্যাস বাক্য নেই, ব্যাস বাক্য করা যায় না। তো দেখো এই অন্য দেশ, এই দুটি পদ মিলে যে সমাসবদ্ধ পদটি তৈরি হচ্ছে সেটা কি, দেশান্তর। সেক্ষেত্রে দেখো এই সমসমান পূর্বপদ আর পরপদ, এই দুটি পদ মিলে তা অন্যরকম শব্দ তৈরি হচ্ছে, যেটা দেশান্তর। হুম? এবং দেখো আরো দেখো, ঈষৎ লাল, লালচে। হ্যাঁ, তো আহ এক্ষেত্রেও দেখো ঈষৎ আর লাল, যে হালকা লাল বোঝাচ্ছে, তা লালচে বোঝানো। তো এখানেও দেখো কোনো ব্যাস বাক্য যুক্ত নেই আলাদা করে। এই পূর্বপদ আর পরপদ, সমসমান পূর্ব আর সমসমান পরপদ মিলে যে সমাসবদ্ধ বা সমস্ত পদটি তৈরি হয়েছে, সেটা একটু অন্যরকম হয়ে গেছে, যে লালচে, ঈষৎ লাল, সেটা থেকে যে সমাস হয়েছে লালচে। হুম? তেমনি অন্য কাল, কালান্তর, এখানেও দেখো একটু সমাসবদ্ধ পদ, যেন এর মধ্যে কোনো ব্যাস বাক্য নেই, থাকে না, সেটা থেকে যে সমাসবদ্ধ পদটি তৈরি হয়েছে আসলে, বা যে সমাসটি তৈরি হয়েছে, সেটা কালান্তর হয়ে গেল, অন্য কাল, কালান্তর। হুম, তো এখানে দেখো প্রত্যেকটার সমসমান যে পরপদ রয়েছে, সেই পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে সমস্ত পদের ক্ষেত্রে। অন্য দেশ, দেশান্তর, দেখো এই দেশকেই প্রাধান্য দিয়েই কিন্তু পরের এই শব্দটি কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে। ঈষৎ লাল, লালচে। দেখো এই যে সমসমান পূর্ব আর সমসমান পরপদের মধ্যে এই পরপদের অর্থ সমস্ত সমস্ত পদের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে বেশি। অন্য কাল, কালান্তর, দেখো শেষে মানে পরপদ যে কাল, সেই কালের উপর নির্ভর করেই কিন্তু সেই সমাস বদ্ধ পদটি তৈরি হচ্ছে, কালান্তর, অন্য কাল, কালান্তর। হুম, এবং খেয়াল করে দেখো
যে পরপদ যেটা থাকছে নিত্য সমাসের ক্ষেত্রে, অর্থাৎ সমস্ত পদের নয় বা সমাসবদ্ধ পদের কথা বলছি না, যে সমস্যমান পূর্বপদ আর সমস্যমান পরপদ ব্যাস বাক্যের জায়গায়, সেই পরপদের কথা বলছি। তো এই পরপদটা সমস্ত পদের ক্ষেত্রে পূর্বে অবস্থান করছে। দেখো, অন্য দেশ, দেশান্তর, দেশ আগে চলে আসছে। ঈষৎ লাল, লালচে, অন্য কাল, কালান্তর। দেখো, এই পরপদগুলি সমস্ত পদের ক্ষেত্রে পূর্বে অবস্থান করে একটা অর্থবোধক শব্দ তৈরি হচ্ছে। হুম, তেমনি বইপত্র, তন্মাত্র, গ্রামান্তর, দর্শন মাত্র, গৃহান্তর, কাল, সাপ, আমরা, ৯২, হ্যাঁ, ইত্যাদি। এরকম আরো অনেক উদাহরণ আছে নিত্য সমাসের। এই যে আমরা, যেটা এরকমটা কর্মধারয় সমাসে আমরা পড়ে এসেছি, যে আমি ও সেই, আমরা, ৯০, ২, ৯২, এইরকম, যে দুটো মিলে একটা অন্যরকম শব্দের সমাস হচ্ছে। হুম, মানে একই রকম থাকছে, সেটা আলটিমেটলি একই রকমের অর্থই বোঝাবে, কিন্তু শব্দটা অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাল, সাপ, দুটোকে ধরো কাল পূর্বপদ, সাপ পরপদ, দুটো মিলেই সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে কাল, সাপ। অর্থাৎ এই যে ব্যাসবাক্য রূপে যে পদগুলি লেখা হবে বা ব্যাখ্যার আর কি, সেখানে ব্যাসবাক্য আকারে অন্য কোনো পদ যুক্ত থাকবে না, কেবল পূর্বপদ আর পরপদ, সে দুটি মিলেই সমাসবদ্ধ পদ তৈরি হবে নিত্য সমাসের ক্ষেত্রে। এই জন্যই অনেকেই নিত্য সমাসকে কর্মধারয় সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে কখনো কখনো। হ্যাঁ, তো দেখো, এবং সব থেকে বড় কথা এখানে, যে সমস্যমান পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কর্মধারয় সমাসের মতো, সেজন্যই আরো নিত্য সমাসকে কর্মধারয় সমাসের মতোই ধরা হয়ে থাকে। ঠিক আছে, তো যাই হোক, তো এই নিত্য সমাসের মধ্যে যে কয়টি জিনিস আমাদের মনে রাখতে হবে, সেগুলি কি না, সমস্যমান পদগুলো সর্বদাই সমাসবদ্ধ থাকবে, বা সবসময় সমাসবদ্ধই থাকবে, এবং এই সমাসের ব্যাসবাক্য করা যায় না, এবং যদিও বা ব্যাসবাক্য করা যায়, অন্য পদের সাহায্য নিতে হবে। এই যে আমি ও সে, আমরা, এখানে ওটা আসছে একটা ব্যাসবাক্য রূপে, সংযুক্ত রূপে, তাই না? দুটো পদকে মেলানোর যে সংযুক্ত একটা অব্যয় কিংবা কোনো সংযুক্ত শব্দ বা পদ যুক্ত থাকে, সেক্ষেত্রে এখানে আমি ও সে, ওটা সেরকম একটা সংযুক্ত পদ হিসাবে থাকছে বা ব্যাসবাক্য রূপে থাকছে। তো সেখানে দেখো, যদিও বা ব্যাসবাক্য হচ্ছে এখানে, কিন্তু অন্য পদের সাহায্য নিতে হচ্ছে। আমি ও সে দুটো মিলে আমরা হয়ে যাচ্ছে, সেটা কি অন্য একটা পদ, সেটা সাহায্য নিতে হচ্ছে, তাই না? তেমনি ৯০, ২। তো যদি নিত্য সমাস কাকে বলে বলতে বলা হয়, কি বলবে না, যে সমাসের সমস্যমান পদগুলি সর্বদাই সমাসবদ্ধ থাকে, এবং সেই সমাসের, এবং যে সমাসের ব্যাসবাক্য করা যায় না, সেই সমাসকে নিত্য সমাস বলা হয়ে থাকে। বা যে ৩ নম্বর যে নিয়মটা, মানে মনে রাখার যে নিয়মটা বলা হলো, যে ব্যাসবাক্য যদিও বা করা যায়, অন্য পদের সাহায্য নিতে হবে, সংজ্ঞায় সে কথাটাও তোমরা দিতে পারো। যে যে সমাসের সমস্যমান পদগুলি সবসময় সমাসবদ্ধ থাকে, ও এবং এই সমাসের ব্যাসবাক্য হয় না, এবং যদি ব্যাসবাক্য করা যায় বা করার চেষ্টা করা যায়, তখন অন্য পদের সাহায্য নিতে হয়, সেই রকম সমাসকে নিত্য সমাস বলা হবে। ঠিক আছে, তো ওই ব্যাসবাক্যের ভিত্তিতে আবার নিত্য সমাসকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো অবিগ্রহ নিত্য সমাস, আরেকটি হলো অসপদ বিগ্রহ নিত্য সমাস। তো ব্যাসবাক্যের উপর ভিত্তি করে কেন বলছি, কারণ আমরা জানি সাধারণত নিত্য সমাসে ব্যাসবাক্য হয় না,
ব্যাসবাক্য করা যায় না। এবং আরো একটা ব্যাপার আমরা দেখেছি যে যদি ব্যাসবাক্য করা যায় তাহলে অন্য পদের সাহায্য নিতে হবে, আমরা জানলাম এখন। তো সেটার ওপর ভিত্তি করেই নিত্য সমাসকে দুটো ভাগ করা হয়েছে। তো অবিগ্রহ নিত্য সমাসটা কি, কাকে বলে? এই অবিগ্রহ নিত্য সমাসটা এখানে ব্যাসবাক্য করা যায় না, অর্থাৎ এই নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। হুম, যেমন দেখো কৃষ্ণ সর্প, হুম, এর এর যেটা ব্যাখ্যা করা হয়েছে, এটা এটা সমাসবদ্ধ পদ কৃষ্ণ সর্প। হুম, কিন্তু এটাকে যেটা ব্যাখ্যা করা হয়েছে সেটাও যেন এক প্রকার সমাসবদ্ধ পদ। হ্যাঁ, এর মধ্যে কোনো সংযুক্ত ব্যাসবাক্য নেই। এটা একটা পূর্বপদ কৃষ্ণ, পরপদ সর্প। হুম, সমসমান পূর্বপদ পরপদ মিলেই হয়ে গেল সমাসবদ্ধ পদ কৃষ্ণ সর্প। এক্ষেত্রে আলাদা কোনো পদ নেই, অর্থাৎ এর ব্যাসবাক্য নেই, ব্যাসবাক্য করা যাচ্ছে না। হুম, তো এটাই হবে অবিগ্রহ নিত্য সমাস। কেমন? আরো যেমন দাঁড় কাক, দাঁড় কাক, দাঁড় কাককে যদি ব্যাখ্যা করা যায়, সমসমান পূর্ব পদ হবে দাঁড়, সমসমান পরপদ হবে কাক। সেই দুটো মিলে যে সমস্ত পদটি তৈরি হচ্ছে সেটা দাঁড় কাক। অর্থাৎ এই ব্যাখ্যা করা সেই পদগুলির মধ্যে কোনো ব্যাসবাক্য যুক্ত থাকছে না। ব্যাসবাক্য এখানে যুক্ত করা যাচ্ছে না বা যুক্ত হচ্ছে না। হুম, তো সেটা হবে অবিগ্রহ নিত্য সমাস। কেমন? এবং আরো একরকম আছে যেখানে ব্যাসবাক্য হয় কিন্তু ব্যাসবাক্য করার জন্য অন্য পদের সাহায্য নিতে হয়, আলাদা পদের সাহায্য নিতে হয়। সেই নিত্য সমাসটাকে বলা হয় অসপদ বিগ্রহ নিত্য সমাস। হুম, যেমন দেখো দেশান্তর, এটা একটা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। হুম, সেটাকে যখন ব্যাখ্যা করা হবে সেক্ষেত্রে অন্য দেশ, দেশান্তর। তো দেখো অন্য, এখানে দেখো এই এই যে দেশান্তর, দেশ এটাকে যদি ভাঙা যায় দেশ অন্তর এরকম কিছু আসছে, কিন্তু ব্যাসবাক্যে কিন্তু সেরকমটা থাকছে না। এখানে অন্য, এই অন্য শব্দটির মধ্যে দিয়েই বা অন্য পদটির মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যেটা একটা আলাদা পদ, অন্যরকম পদ, অন্য পদ, তার সাহায্য নিতে হচ্ছে দেশান্তর সমাসের জন্য, মানে এটাকে সমাস নির্ণয়ের জন্য, নির্ণয় ঠিক বলা চলে না, যে সমাসবদ্ধ পদের জন্য। হুম, তেমনি কুন্দনীব, কুন্দের ন্যায়, এখানে এই যে সমাসবদ্ধ পদটি রয়েছে সেখানে কুন্দটা থাকছে, অর্থাৎ সমাসবদ্ধ পদের পূর্বপদ কুন্দ, সেই কুন্দটা এখানে থাকছে, কিন্তু কুন্দের ন্যায়, এখানে ন্যায় শব্দ আসছে। তো এটা কি? এই কুন্দ নিব, এর মধ্যে ন্যায় কোথাও নেই, কিন্তু এটা এর সঙ্গে সংযুক্ত নয়, মানে এটা একটা অন্য পদ, অন্য পদের সাহায্য নেওয়া হচ্ছে। হুম, তেমনি মন্বন্তর, অন্য মনু, মন্বন্তর, এখানে অন্য শব্দটি ব্যবহার করে যেটা যেটা আলাদাই পদ, মন্বন্তর, এখানে অন্য বলে কোনো শব্দ নেই, কিন্তু এই অন্যটা এখানে ব্যবহার করা হয়েছে বা এখানে বসানো হয়েছে, অর্থাৎ এই পদটা আলাদা পদ, অন্য পদ, পৃথক পদ, যেটা এখানে বসানো হচ্ছে, যেটার সাহায্য নেওয়া হচ্ছে, যেটার সাহায্যে একটা ব্যাসবাক্য তৈরি হচ্ছে। সুতরাং এখানে দেখো এই সমাসের ক্ষেত্রে, অর্থাৎ অশপথ বিগ্রহ নিত্য সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্য হচ্ছে, কিন্তু সেটার জন্য একটা আলাদা পদের সাহায্য নিতে হচ্ছে। এখানে যেমন অন্য দেশ, অন্য শব্দের মধ্যে দিয়ে একটা, মানে অন্য শব্দটাই একটা আলাদা পদ, কুন্দের ন্যায়, ন্যায় শব্দটাও একটা আলাদা পদ, অন্য মনু, এখানে অন্য শব্দটাও একটা মানে পদটি একটা আলাদা পদ যার সাহায্য নিয়ে ব্যাসবাক্য তৈরি করা হচ্ছে। ঠিক আছে? তো এই নিত্য সমাসের দুটো ভাগ, একটা অবিগ্রহ নিত্য, একটা অশপথ বিগ্রহ নিত্য।
তো যদি তোমাদেরকে অবিগ্রহ নিত্য সমাস কাকে বলে বলতে বলা হয়, কি বলবে? না, যে নিত্য সমাসের ব্যাসবাক্য করা যায় না সেই নিত্য সমাসকে অবিগ্রহ নিত্য সমাস বলা হয়। আর যদি অশপথ বিগ্রহ নিত্য সমাস কাকে বলে বলতে বলা হয়, কি বলবে? না, যে নিত্য সমাসের ব্যাসবাক্য হয় কিন্তু ব্যাসবাক্য করার জন্য পৃথক পদের সাহায্য নিতে হয় সেই নিত্য সমাসকে অশপথ বিগ্রহ নিত্য সমাস বলা হয়। তো ব্যাস, এই নিত্য সমাসের মনে রাখা খুবই সহজ, যে সমাসের ব্যাসবাক্য করা যায় না বা হয় না, যদিও বা হয় অন্য পদের সাহায্য নিতে হয়। ঠিক আছে? তো সেই নিত্য সমাস চেনার যে কয়েকটি নিয়ম, সেগুলি পয়েন্ট আকারে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, ব্যাস সেটাই তো নিত্য সমাস। এবং নিত্য সমাসের সমসমান পদগুলি সবসময় সমাসবদ্ধ থাকে। নিত্য সমাসের ব্যাসবাক্যের দরকার হয় না বা ব্যাসবাক্য হয় না বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়া দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে একটা নতুন শব্দ গঠন করে এই সমাসে। দেখো, এই যে কৃষ্ণ সর্প, এখানে দুটো শব্দ একত্রিত হয়েই একটা নতুন শব্দ গঠন করলো। এখানে ব্যাসবাক্য তো নেই, কিন্তু দুটো শব্দ সঙ্গে যুক্ত হয়েই একটা শব্দ গঠন হয়ে গেছে। সেটাই বলা হচ্ছে যে এই সমাসে দুই বা তার বেশি শব্দ একত্রিত হয়ে একটা নতুন শব্দ গঠন করে ফেলে। কেমন? এবং এই সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্যে কেবল, অন্য, এই ধরনের শব্দ যুক্ত থাকে। যেটা ওই অশপথ বিগ্রহ নিত্য সমাসের ক্ষেত্রে আমরা দেখি যে নিত্য সমাস ব্যাসবাক্য করা যায় কিন্তু অন্য পদের সাহায্য নিতে হয়, সেই পদগুলি ধরো কেবল, অন্য, এই শব্দগুলি যুক্ত থাকে সেক্ষেত্রে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার আসি অলোপ সমাস। অলোপ, অলোপ শব্দটা শুনে কি মনে হচ্ছে? যে লোপের বিপরীত অলোপ, তাই না? যে লোপ পায় না, এরকম। তো এই সমাসটিও একদমই সেরকম, যে এই সমাসে যে সমসমান পদের সঙ্গে যে বিভক্তি যুক্ত থাকে সেই বিভক্তি সমাসবদ্ধ পদের ক্ষেত্রে লোপ পায় না, একই রকম থেকে যায়। তো এই অলোপ সমাস তাহলে কাকে বলে? না, যে সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকেই অলোপ সমাস বলে। ঠিক আছে? মোটামুটি বিভক্তি লোপ পাবে না, এটাই মনে রাখবে। যেমন দেখো, তেলে ভাজা, তেলে ভাজা, তেলে ভাজা। তো এখানে যে পূর্বপদ তেলে, পরপদ ভাজা, তো এখানে দেখো এই যে তেল যুক্ত এ, তেলের সঙ্গে এ বিভক্তি যুক্ত থাকছে, কিন্তু সেটা যখন সমাসবদ্ধ পদ হচ্ছে সাধারণ সমাসের মতো যে বিভক্তি লোপ পেয়ে যায়, বিভক্তি থাকে না, কিন্তু এখানে যেমন বিভক্তি তেমনই সমাসবদ্ধ পদে তৈরি হবে। তেলে ভাজা, তেলে ভাজা। গায়ে পড়া, তেমনি মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি। এর এর ব্যাসবাক্য বলতে সেরকম আলাদাভাবে কিছু যুক্ত হয় না। মাথায় পাগড়ি, দুটো মিলে যে সমাসবদ্ধ পদ হয় মাথায় পাগড়ি। অর্থাৎ এর সঙ্গে যে পূর্বপদ কিংবা পরপদ, তাদের সঙ্গে যে বিভক্তিগুলি যুক্ত থাকে সমাসবদ্ধ পদে, মোটামুটি সেই বিভক্তিগুলো একই রকমই থাকবে, লোপ পাবে না। সেটাই অলোপ সমাস। তো তেমনি দেখো, মাথায় পাগড়ি, মাথায় আসল শব্দ কোনটি, মূল শব্দ কোনটি? মাথা। তো তার সঙ্গে অন্ত্যেষ্ঠ বিভক্তি যুক্ত হচ্ছে, তাই তো? মাথায়, পরপদ পাগড়ি। তো পূর্বপদের এই অন্ত্যেষ্ঠ বিভক্তি যখন সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে সেটাও মাথায় পাগড়ি, অর্থাৎ পূর্বপদের সেই সংযুক্ত বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পাচ্ছে না। ব্যাস। গলায় গামছা, গলায় গামছা। তো এখানেও অন্ত্যেষ্ঠ বিভক্তি থাকছে,
কিন্তু দেখো এগুলো এক একটা সমাসবদ্ধই পদ। হুম। তো এটাকে যখন ব্যাখ্যা হবে সেটাও গলায় পূর্বপদ, পরপদ, গামছা, গলায় গামছা, আর সেটা সংযুক্ত করে একসাথে গলায় গামছা। হুম। তা যে বিভক্তি থাকছে সেটা লোপ পাবে না। তেমনি হাতে ছড়ি, হাতে ছড়ি, হাতে, এখানেও এ বিভক্তি লোপ পাচ্ছে না। কানে কলম, কানে কলম, এখানে কান যুক্ত এ বিভক্তি এখানে লোপ পাচ্ছে না। হাতে বেরি একই রকম ভাবে এ বিভক্তি লোপ পাচ্ছে না। তেমনি মাথায় ছাতা, মুখে ভাত, কানে খাটো, হাতে এছাড়াও দেখো গায়ে হলুদ, মুখে ভাত, মামার বাড়ি, হ্যাঁ, মাটির মানুষ, ঘোড়ার ডিম, হাতে কলমে, দেশে বিদেশে, জলে স্থলে, দুধে ভাতে, এই সবটাই দেখো কোনো না কোনো আহ জায়গায় বিভক্তি যুক্ত থাকছে। কোনোটার পূর্বপদে যুক্ত থাকছে, কোনোটার পরপদে যুক্ত থাকছে, আবার কোনোটার পূর্বপদ পরপদ দুটো পদেই বিভক্তি যুক্ত থাকছে। কিন্তু সেটা যখন সমাসবদ্ধ পদ হচ্ছে সেক্ষেত্রেও সেই বিভক্তিগুলো একই রকম ভাবেই যুক্ত থাকছে, লোপ পাচ্ছে না। সেটাই অলোপ সমাস। ঠিক আছে? আচ্ছা, এই অলোপ সমাস আসলে কোনো আলাদা সমাস হিসাবে গণ্য হয় না সেই অর্থে। হুম যে কখনো দ্বন্দ্ব, তৎপুরুষ বা বহুব্রীহি সমাসের পূর্বপদ যখন যে বিভক্তি যুক্ত থাকে এবং সমাসবদ্ধ পদ হওয়ার পরে সেই বিভক্তি লোপ পেলেই সেটা অলোপ সমাস হয়ে যায়। তা সেটা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেও হয়ে থাকে, তৎপুরুষের ক্ষেত্রেও হয়ে থাকে, বহুব্রীহি সমাসের ক্ষেত্রেও হয়ে থাকে। হ্যাঁ, তো সেই দিক থেকেই সেই মানে যে যে সমাসের অলোপ হয় সেটা 4 রকমের অলোপ হয়ে থাকে সমাসে। সেগুলো দেখো, অলোপ দ্বন্দ্ব অর্থাৎ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেও অলোপ হয়, অলোপ তৎপুরুষ অর্থাৎ তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও অলোপ হয়ে থাকে, উপপদ অর্থাৎ অলোপ উপপদ যেটা বলা হয়, অর্থাৎ উপপদ সমাসে উপপদের ক্ষেত্রেও অলোপ হয়ে থাকে, বহুব্রীহি অর্থাৎ অলোপ বহুব্রীহি হিসাবে নাম দেওয়া হয়, অর্থাৎ বহুব্রীহি সমাসেও অলোপ হয়ে থাকে। অর্থাৎ এই 4 রকমের সমাসের ক্ষেত্রে অলোপ হয়ে থাকে, অর্থাৎ যে বিভক্তি থাকে সেটা সমস্ত পদে বা সমাস নিষ্পন্ন পদে সেটা লোপ পেয়ে যায় বিভক্তিটা। সেটাই অলোপ। তো এর মধ্যে এই অলোপ তৎপুরুষের সেখানেও 4 রকম ভাবে হয়। অলোপকরণ অর্থাৎ কারক, কারকের ওপর ভিত্তি করে যে বিভক্তির লোপ পাওয়া সেটার ওপরেই ভিত্তি করে 4 রকম, যেটা অলোপকরণ, করণ কারকের বিভক্তি অনুযায়ী যেটা, অলোপ নিমিত্ত অর্থাৎ নিমিত্ত কারকের বিভক্তি অনুযায়ী যে অলোপ, অলোপ সম্বন্ধ অর্থাৎ সম্বন্ধ পদের বিভক্তি অনুযায়ী যে অলোপ হয়, অলোপ অধিকরণ অর্থাৎ অধিকরণ কারকের বিভক্তি অনুযায়ী সমাসবদ্ধ পদে যে অলোপ হয় সে কথাই ওখানে বলা হচ্ছে। তো চলো এগুলো দেখে নিই যে কোন ধরনের সমাস এক্ষেত্রে অলোপ হয়ে থাকে। তো প্রথমে দেখো অলোপ দ্বন্দ্ব, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে কিভাবে সেই পদগুলির সঙ্গে অর্থাৎ পূর্বপদ পরপদ তার সঙ্গে যে বিভক্তি যুক্ত থাকছে সেগুলি সমাসবদ্ধ পদে সেগুলো লোপ পায় না, কিভাবে অলোপ হচ্ছে। যেমন দেখো বনে ও বাদারে, বনে বাদারে, তো দ্বন্দ্ব সমাসের মূল চেনার যে বৈশিষ্ট্য যেটা আমাদের সহজে মনে থাকে যেটা হলো মাঝে একটা ও সংযোগ থাকে, ব্যাস বাক্য হিসাবে ও থাকে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, তাই তো? তো দেখো বনে ও বাদারে, এক্ষেত্রে দেখো ব্যাস বাক্যে যে সমসমান পূর্বপদ পরপদ আছে সেই পূর্বপদে বনে, পরপদে বাদারে। হুম আসল শব্দ কি? বন, বনের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে। এবং বাদারে, সেক্ষেত্রেও বাদার তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে পূর্বপদে পরপদে উভয় পদেই এ বিভক্তি থাকছে। সেটা যখন সমাসবদ্ধ পদ হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু সে এ বিভক্তি থাকছে, অর্থাৎ বিভক্তি লোপ পাচ্ছে না, অলোপ হচ্ছে। দুধে ও ভাতে,
দুধে ভাতে, সেক্ষেত্রেও এখানে বিভক্তি একই রকম ভাবেই থাকছে, লোপ হচ্ছে না। বুকে ও পিঠে, বুকে পিঠে, হ্যাঁ, জিনিসে ও মানুষে, জিনিসে মানুষে, সেরকম বনে জঙ্গলে, জলে কাদায়, কোলে পিঠে, মাঠে ময়দানে ইত্যাদি। তো এগুলো সবগুলোর সঙ্গেই কিন্তু দেখো একটা করে এ বিভক্তি থাকছে, এবং সমাস নিষ্পন্ন পদে ও সেই একই বিভক্তি যুক্ত থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো লোপ পাচ্ছে না। ফলে এইগুলো অলপ দ্বন্দ্ব হিসাবে ধরা হয়। অলপ তৎপুরুষ, অর্থাৎ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যে অলপ হয়ে থাকে, এবং বলেছি তোমাদের যে সেটা তৎপুরুষের তো কারকের বিভক্তি অনুযায়ী লোপ পাওয়ার কথা বলা হচ্ছে, তো সেই কারক অনুযায়ী কয়টা ভাগ দেখানো হয়েছে। যে অলপ করণ, তো অলপ করণ কি আছে, যে করণ কারক এর বিভক্তি অনুযায়ী যে তৎপুরুষ হচ্ছে, বা সেক্ষেত্রে যে অলপ হচ্ছে, সেটা দেখো। হাতে কাটা, হাতে কাটা, হাতে, এখানে মূল শব্দ হাত, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, হাতে কাটা। তেমনি তেলে ভাজা, তেলে ভাজা, তেলে, তেল যুক্ত এ, এ বিভক্তি থাকছে, সেটা সমাস নিষ্পন্ন পদেও এ বিভক্তি যুক্ত থাকছে। একই রকম ভাবে ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, তাসের ঘর, তাসের ঘর, তেমনি হাতে গড়া, বাপে তাড়ানো, মায়ে খেদানো, তাঁতে বোনা, কলে ছাঁটা, সাপে কাটা, ভূতে ধরা, পোকায় কাটা, এই সবগুলোর সঙ্গে দেখো যে বিভক্তি যুক্ত থাকছে, কিন্তু সমাস নিষ্পন্ন পদে সেই বিভক্তি একই রকম ভাবেই থেকে যাচ্ছে, লোপ পাচ্ছে না। সেটা করণ কারকের বিভক্তি অনুযায়ী লোপ পাওয়ার কথা। এরপর আসছে নিমিত্ত, অলপ নিমিত্ত, অর্থাৎ নিমিত্ত কারকের বিভক্তি অনুযায়ী যে লোপ না পাওয়া, অর্থাৎ অলপ। ভুলের মাসুল, ভুলের মাসুল, তো দেখো যে ভুলের জন্য মাসুল, নিমিত্ত তো জানো যে নিমিত্ত জন্য বোঝায়, তো ভুলের মাসুল, এই ভুলের এখানে মূল শব্দ কোনটি, ভুল, অর্থাৎ ভুল যুক্ত এর, ভুলের, তো এখানে এর বিভক্তি যুক্ত থাকছে ব্যাস বাক্যের যে সমসমান পূর্বপদ, সেক্ষেত্রে। কিন্তু যখন সমাস নিষ্পন্ন পদ তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও দেখো একই রকম ভাবেই সেই শব্দটি বা সেই পদটি থেকে যাচ্ছে, সেই বিভক্তি থেকে যাচ্ছে, সেই বিভক্তির লোপ পাচ্ছে না, তো এখানে অলোপ হচ্ছে। তেমনি ভাতের হাঁড়ি, ভাতের জন্য যে হাঁড়ি, ভাতের হাঁড়ি, তো ভাতের, ভাত যুক্ত এর, এখানেও এর বিভক্তি থাকছে, কিন্তু সেটা লোপ পাচ্ছে না সমাসবদ্ধ পদে। আচ্ছা, তারপরে অলপ অপাদান, অপাদান কারকের বিভক্তি অনুযায়ী যে মানে সমাস অলপ থাকে বা লোপ পায় না যে বিভক্তি। ঘানির তেল, এখানে দেখো র বিভক্তি থাকছে, ঘানি, ঘানির, র, তো ঘানির থেকে যে তেল আর কি, তো র বিভক্তি থাকছে, কিন্তু সেটা যখন সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও দেখো ঘানির তেলই থাকছে, এখানে র বিভক্তি একই রকম ভাবেই থাকছে, লোপ পাচ্ছে না। তেমনি আকাশ থেকে পড়া, আকাশ থেকে পড়া একই রকমই থাকছে, থেকে যে বিভক্তি থাকছে সঙ্গে যুক্ত, সেটা সমাসবদ্ধ পদেও থেকে যাচ্ছে, আকাশ থেকে পড়া ইত্যাদি। অলপ সম্বন্ধ, সম্বন্ধ পদের বিভক্তি অনুযায়ী যে অলপ হয়। টাকার কুমির, টাকার কুমির, এর মূল শব্দ কোনটি, টাকা, তার সঙ্গে র বিভক্তি যুক্ত হচ্ছে, আর সেটা সমাসবদ্ধ পদেও সেই র বিভক্তি একই রকম ভাবেই থাকছে, টাকার কুমির। মনের মানুষ, মনের মানুষ, তেমনি গড়ের মাঠ, ষাঁড়ের গোবর, চোখের বালি, অনুরোধের আসর, এই সবগুলোর সঙ্গেই দেখো যে বিভক্তি থাকছে, কিন্তু সমাসবদ্ধ পদেও সেই বিভক্তি একই রকম ভাবে থাকছে, লোপ পাচ্ছে না, সেখানে অলপ সম্বন্ধ হচ্ছে। অলপ অধিকরণ, অর্থাৎ অধিকরণ কারকের বিভক্তি অনুযায়ী যে সমাস হয়, এবং সেক্ষেত্রে যে বিভক্তির অলপ হয়, সেটা দেখানো। যে গায়ে হলুদ, গায়ে হলুদ, তো এখানে আহ গা, এটা মূল শব্দ, এখানে গায়ে এই বিভক্তি যুক্ত হচ্ছে, কিন্তু একই রকম ভাবেই দেখো যে সমাসবদ্ধ পদ থাকছে, সেক্ষেত্রেও গায়ে হলুদই থাকছে।
দিনে ডাকাতি, অরণ্যে রোদন, অঙ্কে কাঁচা, গোড়ায় গলদ, বাসে কেনা। হুম। তো দেখো সবগুলোর সঙ্গে এই বাসে এ যুক্ত আছে, গোড়ায় গলদ, অন্ত্যেষ্ঠ যুক্ত আছে বিভক্তি, অঙ্কে কাঁচা এ বিভক্তি থাকছে, দিনে ডাকাতি দিনে এ যুক্ত থাকছে, অরণ্যে রোদন এ। হ্যাঁ, তো দেখো সবগুলোর সঙ্গে যে বিভক্তি থাকছে, আবার সমস্ত পদ তৈরি হওয়ার পরেও সেই বিভক্তি একই রকম ভাবেই থাকছে, লোপ পাচ্ছে না, ফলে এটা অলোপ অধিকরণ। তো যেটা তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যে অলোপ হয় সেটাই অলোপ তৎপুরুষ। ঠিক আছে, অলোপ উপপদ, অর্থাৎ উপপদের ক্ষেত্রেও যে অলোপ হয়। দেখো গায়ে পড়ে যে, গায়ে পড়া, এখানে পূর্বপদে গা, তার সঙ্গে যে ইয়ে বিভক্তি থাকছে সেটা একই রকম ভাবে সমাসবদ্ধ পদের ক্ষেত্রেও থাকছে। গায়ে পড়ে যে, গায়ে পড়া, গায়েই থাকছে। মনে ধরে যা, মনে ধরা, মনে, সেই মনেটাই এখানে থাকছে। হ্যাঁ, কোনো রকম লোপ পাচ্ছে না বিভক্তি। তো এক্ষেত্রে অলোপ হচ্ছে, অলোপ উপপদ। অলোপ বহুব্রীহি, বহুব্রীহি সমাসের ক্ষেত্রেও যে অলোপ হয়। হুম, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, সেখানে পূর্বপদে যে মানে সমস্যমান পূর্বপদে যে এ বিভক্তি যুক্ত ছিল, সমাস নিষ্পন্ন পদেও সেই বিভক্তি যুক্ত থাকছে, সেই বিভক্তি লোপ হচ্ছে না, অর্থাৎ অলোপ থাকছে। এটা বহুব্রীহি সমাস, তাই অলোপ বহুব্রীহি। হাতে খড়ি। মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, যেখানে মাথায় অন্ত্যস্ত বিভক্তি থাকছে, তো সমাস নিষ্পন্ন পদের ক্ষেত্রেও অন্ত্যস্ত বিভক্তি থাকছে, লোপ পাচ্ছে না। তেমনি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। হ্যাঁ, মুখে প্রথম ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত। এর আগেও এই উদাহরণগুলোর সঙ্গে তোমরা পরিচিত আছো। তো এখানে যে বিভক্তিগুলি থাকছে সেগুলি একই রকম ভাবে সমাস নিষ্পন্ন পদেও থাকছে, ফলে এখানে এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রেও বিভক্তি অলোপ থাকছে, তাই তো, অলোপ বহুব্রীহি। ঠিক আছে, তো অলোপ মানেই মোটামুটি এটা মনে রাখবে যে সমসমান পূর্বপদ বা পরপদের যে বিভক্তি থাকে সেটা সমস্ত পদে থাকবে না, সেটা লোপ পাবে, তাহলেই হবে। ঠিক আছে, তো এবার আসি বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী, যে বাক্যের আশ্রয় যে সমাস। হুম, আচ্ছা, তো এই বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে বা কোন ধরনের আহ সমাস এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় সেটা দেখো। তো এই বাক্যাশ্রয়ী সমাস, এই সমাসের যে সমাসবদ্ধ পদগুলি থাকে সেগুলি এক মাত্রায় লেখা হয় না। সেগুলো পদ সংযোজক চিহ্ন দ্বারা যুক্ত হয়ে থাকে। হুম, এবং এই পদকে মানে এই বাক্যাশ্রয়ী সমাসের যে সমাসবদ্ধ পদ তৈরি হয় সেই পদকে আশ্রয় করে এক একটা বাক্যের অর্থ প্রকাশিত হয়। হুম, দেখো যেমন উদাহরণ দেখো তাহলে বোঝাতে সুবিধা হবে। বসে আঁকো প্রতিযোগিতা, এখানে দেখো একটা কোনো একমাত্রায় লেখা নেই। হ্যাঁ, আমরা এতদিন বা এর এর আগেও যে সমস্ত সমাস সম্পর্কে আমরা জেনে এসেছি তার যে সমাসবদ্ধ পদ তৈরি হয় সেক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ যে একটা মোটামুটি একটা শব্দ তৈরি হয় এবং সেটা এক মাত্রায় যুক্ত থাকে, তাই না? কিন্তু এই বাক্যাশ্রয়ী সমাসের ক্ষেত্রে দেখি যে এক মাত্রায় লেখা হয় না, পদ সংযোজক চিহ্ন দ্বারা যুক্ত থাকছে। দেখো হাইফেন দিয়ে যুক্ত থাকছে, বসে হাইফেন, আঁকো হাইফেন, প্রতিযোগিতা আলাদা আলাদা থাকছে এরকম, মানে সংযোজক চিহ্ন দ্বারা যুক্ত থাকছে, এক মাত্রায় লেখা থাকছে না। এবং আমাদের নিয়ম অনুযায়ী যে এর যে সমাসবদ্ধ পদ, এই যে এখানে যে উদাহরণগুলি দেওয়া আছে সেগুলি সবগুলি সমাসবদ্ধ পদ, ব্যাখ্যা নয়। তো এই সমাসবদ্ধ পদকে আশ্রয় করে দেখো এক একটা বাক্যের মানে একটা আলাদা আলাদা অর্থ প্রকাশ পায়। আবার যে বসে আঁকো প্রতিযোগিতা বা বসে আঁকা প্রতিযোগিতা, বসে আঁকা কি হচ্ছে, অলোপ অধিকরণ, বসে আঁকো। আবার সেটা একটা অর্থ প্রকাশ করছে। আবার বসে আঁকো প্রতিযোগিতা, সেটাও আবার একটা আলাদা অর্থ প্রকাশ করছে, তাই না? যে এই সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটা বাক্যের অর্থ প্রকাশিত হয়।
সব পেয়েছির দেশে, সব পেয়েছি, আবার সব পেয়েছির দেশ। সেক্ষেত্রে দেখো এরকম আলাদা আলাদা অর্থ প্রকাশ পাচ্ছে। আবার এক মাত্রায় লেখা থাকছে না, পদ সংযোজক চিহ্ন দ্বারা যুক্ত থাকছে, ফলে এটা বাক্যাশ্রয়ী সমাস। এবং এটা মনে রাখতে হবে যে বাক্যাশ্রয়ী সমাস আসলে মিশ্র সমাসবদ্ধ পদ। মিশ্র কি, যে অনেক রকম একসাথে থাকে, বা খুচরা জিনিস এরকম মনে হয় যে ছোট ছোট খণ্ডে খণ্ড আকারে থাকে। তো এই বাক্যাশ্রয়ী সমাস আসলে মিশ্র সমাসবদ্ধ পদ। দেখো নিশ্চয়ই যে সব পেয়েছি দেশ, এখানে তিনখানা পদ রয়েছে এবং আলাদা আলাদা ভাবে আমরা বুঝতে পারছি যে হাইফেন দ্বারা যুক্ত থাকছে, তাহলে মিশ্র সমাসবদ্ধ পদ বোঝাই যাচ্ছে। তেমনি রক্তদান শিবির, রক্তদানের জন্য যে শিবির। তো দেখো রক্তদান, শুধু রক্তদান হলে একটা আলাদা অর্থ প্রকাশ করছে, আবার রক্তদান শিবির সেক্ষেত্রেও একটা অর্থ প্রকাশ করছে। এবং প্রত্যেকটা উম এক মাত্রায় লেখা নেই এবং পদ সংযোজক চিহ্ন দ্বারা যুক্ত থাকছে। হুম? তেমনি চক্ষু অপারেশন শিবির, চক্ষু অপারেশন সেটা একটা আলাদা অর্থ প্রকাশ করে, আবার চক্ষু অপারেশন শিবির সেক্ষেত্রেও একরকম অর্থ প্রকাশ করে, তাই না? এবং এক্ষেত্রেও দেখো পদ সংযোজক চিহ্ন দ্বারা যুক্ত থাকছে, কোনটা একমাত্রায় লেখা নেই। তেমনি সবুজ বাঁচাও কমিটি, কৃষি উন্নয়ন সভা, এগুলি সব আলাদা আলাদা ভাবেই লেখা এবং যুক্ত থাকছে পদ সংযোজক চিহ্ন দ্বারা, একমাত্রায় লেখা নেই। হ্যাঁ, হুম। তো তোমাদেরকে এই বাক্যশ্রী সমাসের জন্য যেটা মনে রাখা দরকার যে আহ, বাক্যশ্রী সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদগুলি এক মাত্রায় লেখা থাকবে না। এগুলি পদ সংযোজক চিহ্ন অর্থাৎ হাইফেন দ্বারা যুক্ত থাকবে। হুম, এবং সমাসবদ্ধ যে পদ থাকবে সেটাকে আশ্রয় করে এক একটা অর্থ প্রকাশ পাবে আলাদা আলাদা। এবং সব থেকে বড় কথা, এই বাক্যশ্রী সমাস তার সমাসবদ্ধ পদগুলি মিশ্র থাকবে, অর্থাৎ এরকম আলাদা আলাদা ভাবে থাকবে কোনো সংযোজক চিহ্ন দ্বারা। ব্যাস সেটাই বাক্যশ্রী সমাস। তো যদি তোমাদের বাক্যশ্রী সমাস কাকে বলে বলতে বলা হয়, কি বলবে? না, যে সমাসের সমাসবদ্ধ পদগুলি এক মাত্রায় লেখা হয় না, পদ সংযোজক চিহ্ন দ্বারা বা পদ সংযোজক চিহ্ন যুক্ত করে লেখা হয়, এবং সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হয়, সেই সমাসকে বাক্যাশ্রয়ী সমাস বলা হয়ে থাকে। আচ্ছা, যদি তোমাদেরকে বলা হয় যে মিশ্র সমাসবদ্ধ পদ কোন সমাসে থাকে, কোন সমাসে থাকে? না, বাক্যশ্রয়ী সমাসে, যেখানে হাইফেন দ্বারা দ্বারা যুক্ত থাকে, এক মাত্রায় নেই, ফলে এটা মিশ্র। তা বাক্যশ্রয়ী সমাসের পদ যেটা সমাসবদ্ধ পদ, সেটা আসলে মিশ্র সমাসবদ্ধ পদ। ঠিক আছে? সমাসের সমস্ত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হলো এবং আজকেই সেটা শেষ ক্লাস। তো আশা করছি সমাজের সমস্ত শ্রেণীবিভাগের আলোচনা থেকে তোমরা উপকৃত হয়েছ এবং তোমরা বুঝতে পেরেছ। এবং তাও বলছি, যদি কোথাও অসুবিধা হয় বোঝার, তোমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে আবার সাহায্য করবো। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। আমার